আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা সুউচ্চ যে স্কাই ক্রেপারটি দেখছেন, এটার নাম হলো সাইল টাওয়ার। এটি ২৯ তলা বিশিষ্ট এমন একটি ভবন যেটা ইসরায়েলের যে হাইফা রয়েছে তার একেবারে উপকূলে অবস্থিত। এটি আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট সেন্টার বিল্ডিং বি নামে পরিচিত। যেহেতু হাইফাই ইসরায়েলের প্রধান বন্দর এবং গুরুত্বপূর্ণ তেলের সাপ্লাই এবং পণ্য আমদানি রপ্তানির প্রধান কেন্দ্র, এই জন্যই কিন্তু এই বিল্ডিংটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় এই বিল্ডিং নয়। এই বিল্ডিং এর ঠিক অপোজিটে অবস্থিত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নেভাল বেস রয়েছে, তাদের যে সাবমেরিন ঘাঁটি রয়েছে এবং সদর দপ্তর রয়েছে, তাই হলো মূল টার্গেট। দেখুন, এই বিল্ডিংটির সোজাসুজি একেবারে অপর দিকে নিশ্চয়ই জাহাজগুলো দেখছেন, এই সাইডেই কিন্তু এই প্রধান দপ্তর এবং ইসরায়েলের যে সকল সাবমেরিনগুলো রয়েছে তা নোঙর করে থাকে। ইরানের জন্য সবসময় এটি ছিল হাই ভ্যালুর টার্গেট। যে কোনো মূল্যে এই জার্মানির ডলফিন ক্লাস যে ৫টি সাবমেরিন রয়েছে সেগুলোকে ধ্বংস করা এবং এর লজিস্টিক সাপোর্টের যে সাবমেরিন বেস রয়েছে, যে ঘাঁটিটি রয়েছে, সেটিকে উড়িয়ে দেওয়া ইরানের সব সময় প্রাধান্য ছিল। তবে ২,০০০ কিলোমিটার দূর থেকে সাবমেরিন বেস বা যে নোঙর করার স্থান রয়েছে সেখানে হিট করা কঠিন বিষয়। নিখুঁতভাবে হিট করতে হবে। এছাড়াও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ধরনের কড়াকড়ি রয়েছে। হাইপারসনিক মিসাইল ছাড়া এটি করা সম্ভব নয়। আর হাইপারসনিক মিসাইলের গতি বেশি। নিখুঁতভাবে হিট করতে হলে একেবারে পিন পয়েন্ট করতে হবে। দেখুন, ইরানের বিখ্যাত ফাতা-2 মিসাইল প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে হাইপারসনিক গতিতে নিখুঁতভাবে এই ইসরায়েলের যে নেভাল বেস রয়েছে সেখানে কি করে আঘাত করছে এবং সাবমেরিন সহ সকল এরিয়া ডুবিয়ে দিয়েছে, তার দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি। אתם רואים את העשן שם מעל נמל חיפה? משהו בוער שם. אוי, טיל היפרסוני! אלוהים! מה קורה שם? כל המפרץ פיצוץ אחד גדול! תסגרי את החלון מהר! দেখুন, কোনো কিছুর বিশ্লেষণের প্রয়োজন নেই। নিখুঁতভাবে হাইপারসনিক মিসাইল এত দূর থেকে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হিট করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পানি খাওয়ারও টাইম পায়নি। এই দৃশ্য দেখেই তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গলা শুকিয়ে গেছে যে ইরান আসলে শক্তিমত্তায় কোনখানে গিয়ে পৌঁছেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যেই দৃশ্যটি দেখছেন, প্রথমে এই দৃশ্য দেখে আপনি এমনটা মনে হতে পারেন যে এখানে হয়তো কোনো ভূমিকম্প হয়েছে। ৭.৮ মাত্রার কিংবা এর বেশি কোনো ভূমিকম্প হয়েছে। বাস্তবতা হলো যে প্রকৃতিগত কোনো ভূমিকম্প নয়, ইরানের মিসাইলের আঘাতে এই চারদিকের পরিস্থিতি এরকম হয়েছে এবং অনেকটাই মনে হচ্ছে যে ভূমিকম্প হয়েছে। দেখুন, গতকাল সন্ধ্যা রাত থেকেই একেবারে ভোর রাত পর্যন্ত ইরানের নতুন দফার মিসাইলের যে ওয়েভ রয়েছে পুরো ইসরায়েল জুড়ে আঘাত করেছে। ইসরায়েলের যত বড় বড় শহর রয়েছে সকল শহরেই তবরক দেওয়া হয়েছে। মানে বিষয়টা এমন নয় যে তেল আবিবে শুধু হামলা হয়েছে, অন্য শহরে হামলা হয়নি। দেখুন, খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট এই বিষয়ে তাদের বিস্তারিত সংবাদে বলেছে, জেরুজালেমের যে ইহুদি অধ্যুষিত এলাকা রয়েছে সেখান থেকে শুরু করে তেল আবিব, হাইফা থেকে শুরু করে রিসন সেলিনাত এবং পেতা কিবা সহ আরশোদ এবং নেতানিয়া, এই সকল যে পর্যটন এলাকা রয়েছে সকল স্থানে ইরান আক্রমণ করেছে এবং এই ক্ষেত্রে তারা দাবি করছেন অন্তত ১০০-র বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেখুন, মিসাইলের আঘাত যখন এই পরিমাণে, বিশেষ করে যখন পেলোড ব্যবহার করা হচ্ছে ১.৫ টন থেকে ২ টন, সেখানে বড় ভিত্তিতে ক্ষতি হওয়ার বিষয়টাই স্বাভাবিক। ১০০ বিল্ডিং নয়, আরও বেশিও হতে পারে। যাই হোক, ইসরায়েল স্বীকার করেছে ১০০-র মতো বিল্ডিং ক্ষতিগ্রস্ত। তবে মজার ব্যাপার হলো এই ১০০ বিল্ডিং ক্ষতিগ্রস্ত হওয়ার পরও, যেগুলো অনেকটাই কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, তারপরও নাকি মারা গেছেন মাত্র ১ জন, আর বাকি সবাই ৭ থেকে ৮ জন সামান্য আহত। এবং এই ধরনের ঘটনাগুলো আসলে কি করে ঘটে যখন বিস্ফোরণ হয়ে পুরো বিল্ডিং উড়ে যায়, তবে সেখানে অবস্থিত ভেতরে থাকা ইসরায়েলের নাগরিকদের কোনো কিছু হয় না। মানে ইস্পাতের তৈরি বা কংক্রিটের তৈরি যে বিল্ডিং রয়েছে তার থেকেও ইসরায়েলের নাগরিকরা বেশি শক্তিশালী। যেহেতু এক্ষেত্রে আরেকটি বড় খবর হলো, নেতানিয়াহুর যে ফার্ম হাউস ছিল একেবারে উত্তর দিকে, সেই ফার্ম হাউসটিও উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর মিসাইল সরাসরি গিয়ে আঘাত করেছে এবং এর ভিডিও ফুটেজও তারা প্রকাশ করেছে। চলুন আমরা ভিডিও ফুটেজটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের উত্তর সীমান্তে যে বিলাসবহুল এই বাংলো ছিল, সেই বাংলোতে একেবারে নিখুঁতভাবে হিজবুল্লাহর ছোড়া যে মিসাইল রয়েছে সেটা হিট করেছে এবং বলার অপেক্ষায় রাখে না এরপর এই বিলাসবহুল বাড়িটির পরিণতি কি হয়েছে। যোগ এটিও নেতানিয়াহুর জন্য অত্যন্ত বড় একটি দুঃসংবাদ।
দেখুন, একদিকে ইরানকে যখন থামানোই যাচ্ছে না, ইরান তার আরও শক্তিশালী যে সকল প্রযুক্তি এবং অস্ত্র রয়েছে সেগুলো ব্যবহার করছে। একে একে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে গুঁড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গড়ে তোলা ৪০ বছরের যে সামরিক অবকাঠামো ছিল এবং কৌশলগত স্থান ছিল সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মানে যুক্তরাষ্ট্রের ক্ষতির বিষয়টা মারাত্মক পর্যায়ে বৃদ্ধি পেয়েছে, যেগুলো পুনরুদ্ধার করতে যুক্তরাষ্ট্রের অন্তত ১ যুগের বেশি সময় লাগতে পারে সামরিক বিশেষজ্ঞরা বলছেন। কারণ শুধুমাত্র অবকাঠামো নয়, সেখানকার মানুষের আস্থা এবং সরকারের আস্থা ফেরানোর বিষয়টাও গুরুত্বপূর্ণ। ঠিক এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা করবেন। চিন্তা করুন, আকাশ হামলায় টিকতে পারছে না ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বাহিনী, মধ্যপ্রাচ্য খালি করতে হয়েছে। এখন তারা নাকি হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে ইরানের বিরুদ্ধে তারা পদাতিক হামলা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রচুর সেনা নিহত হয়েছেন। এই ঘটনা অভ্যন্তরীণভাবে ডোনাল্ড ট্রাম্পের উপর প্রচণ্ডভাবে চাপ তৈরি করেছে। সাংবাদিকদের সঙ্গে যখন তিনি বৈঠকে এই বিষয়ে ব্রিফিং করছিলেন, তখন তিনি ইরানকে হুমকি দিয়ে বলেন, ইরানের অবশ্যই মনে রাখা উচিত আমরা স্থলভাবে হামলা করতে ক্যাপেবল। আমরা কিন্তু আমাদের শেষ যে পন্থা রয়েছে স্থল হামলা, সেটা করব। এবং এটা উড়িয়ে না দিয়ে তিনি বলেন যে আমাদের প্রস্তুতি চলছে। এখন দেখুন, ডোনাল্ড ট্রাম্প স্থল হামলা করতে চান। ডোনাল্ড ট্রাম্প ইরানকে আফগানিস্তান বা ইরাকের মতো ভাবছেন। ওয়েলকাম, তারা যদি আসতে চায় আসুক, পরিস্থিতি বুঝিয়ে দেবে যে কতজন আসলো আর কতজন ফেরত যেতে পারবে। যে ডোনাল্ড ট্রাম্প যখন সরাসরি পদাতিক হামলার হুমকি দিয়ে ইসরায়েলের পাশে রয়েছেন এমন বার্তা দিচ্ছেন, তখন ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা ইসরায়েলিরা আমলে নিচ্ছেন না। তারা কিন্তু যত দ্রুত পারছেন ইসরায়েল ছেড়ে যাওয়ার চিন্তা করছেন এবং তা বাস্তবায়ন করছেন। ইসরায়েলের বহু নাগরিক তৃতীয়, চতুর্থ নয়তো ইসরায়েল থেকে কোনোভাবে তার যে দ্বৈত নাগরিকত্বের দেশ রয়েছে ইউরোপ বা আমেরিকায়, সেখানে তারা রওনা দিয়েছেন। তবে তাদের জন্য দুঃখজনক ব্যাপার হলো যে তারা তাদের ইসরায়েল ছেড়ে সেই দেশে গেলেও সেই দেশের নাগরিকরাও কিন্তু ইসরায়েলের নাগরিকদের অ্যাকসেপ্ট করছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে পোল্যান্ডের একটি এয়ারপোর্টে একটি ঘটনার দৃশ্য খুবই ভাইরাল হয়েছে। চলুন আমরা সেই দৃশ্যটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, পোল্যান্ডের পাসপোর্টধারী ইহুদিরা যখন প্রবেশ করতে চেয়েছে, তখন পোল্যান্ডের যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারাই কিন্তু বলছেন এবং জোর করে ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছেন যে ইসরায়েলে চলে যান। এখানে কি, এটা তো আপনার দেশ নয়, আপনি ইসরায়েলে চলে যান, এখানে কেন এসেছেন? যদিও ওই ব্যক্তিরা যারা এই পোল্যান্ডের দ্বৈত নাগরিকত্ব বহন করেন, ইসরায়েলি নাগরিকরা, তারা কিন্তু পাসপোর্টও দেখাচ্ছেন যে এটা আমাদের দেশ। তবে এই ইস্যুটিকে কেন্দ্র করে তারা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না। গাজা উপত্যকা এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে যেরকম ইসরায়েল তার দৃশ্যপট তৈরি করেছে, এই বিষয়গুলো বিশ্বব্যাপী ইসরায়েলের নাগরিকদের গ্রহণযোগ্যতা এবং তাদের সরাসরি আক্রমণাত্মক পরিস্থিতিতে দাঁড় করানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। তো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছে ইরানে তিনি পদাতিক হামলা করবেন, সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে। দেখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার এই সিদ্ধান্তে কতটুকু অটল থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।